আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের প্রিয় ভাইয়াপুরা, তোমরা অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া পুরা বায়োলজি বইটা থেকে প্রত্যেক চ্যাপ্টার থেকে সৃজনশীলের জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেটা যদি আমাদের একটু দেখা দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো। সো ওই কাজটা আমাদের এসএসসি 25 ব্যাচের জন্য যে বায়োলজি কোর্সটা আছে সেই কোর্সে যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের জন্য আমি অলরেডি করতেছি কিন্তু, ঠিক আছে? তাদের জন্য আমি অলরেডি এরকমভাবে মেইন বইয়ের মাঝে কি কি লাইন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কি কি লাইন সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, কোনখান থেকে চিত্র আসবে, সেই সব কিছু এরকমভাবে কিন্তু আমি দাগাই দিচ্ছি, ঠিক আছে? সো তোমাদের জন্য ফ্রিতে হয়তো বা সবগুলো চ্যাপ্টার দাগাই দেওয়া আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? আমি বুঝতে পারতেছো যারা টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য এক্সট্রা কিছু অবশ্যই রাখতে হবে আমাকে। স্বাভাবিক কারণে তাদের প্রতি আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি, যারা টাকা দিয়ে আমার কোর্সে ভর্তি হয়েছে এবং আমার উপর বিশ্বাস রাখছে। বাট তোমরা যাতে বঞ্চিত না হও, যারা আমার চ্যানেলে ফ্রিতে ক্লাস করো তারা যাতে বঞ্চিত না হও, তার জন্য আজকের এই ক্লাস থেকে কিন্তু ইনশাল্লাহ বায়োলজিতে 90% সৃজনশীল ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে? 90% ইনশাল্লাহ কমন পড়বে, আরও বেশিও কমন পড়তে পারে, বাট আমি এত বেশি নিশ্চয়তা দিচ্ছি না। ইনশাল্লাহ 90% প্রশ্ন এখান থেকে চলে আসবে, ঠিক আছে? সুতরাং প্রত্যেকে যে জিনিসটা করো সেটা মেইন বইটা নিয়ে বসো এবং ভাইয়া যেই চ্যাপ্টারগুলো বা যেই টপিকগুলো বলতেছি ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য সেগুলো সাথে সাথে লাগাই ফেলো, ঠিক আছে? তো আমরা চলো প্রথম চ্যাপ্টার থেকে শুরু করি। প্রথম চ্যাপ্টার আমাদের কি? প্রথম চ্যাপ্টার জীবন পাঠ। প্রথম চ্যাপ্টার জীবন পাঠ। আচ্ছা, এই যে জীবন পাঠ চ্যাপ্টারটা, সেটাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে? আমাদের ফুল বায়োলজি বইয়ের মাঝে যত রকমের প্রাণী আছে, উদ্ভিদ আছে, তাদের যে শ্রেণীবিন্যাস সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং 5-6টা রাজ্য নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? 5-6টা কি নিয়ে আলোচনা করেছে? রাজ্য। এই যে তোমার শাখাগুলো আছে, সেই শাখাগুলো থেকে এমসিকিউতে প্রশ্ন আসবে, ঠিক আছে? নিচের কোনটি জীববিজ্ঞানের ভৌত শাখা, নিচের কোনটি ফলিত শাখা নয়, এই টাইপের প্রশ্ন আসবে। আর সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে রাজ্য আছে, ঠিক আছে? মনেরা রাজ্য বা প্রোটিস্টা, ঠিক আছে? এরপর ফানজাই, এই রাজ্যগুলো থেকে দেখবা যে ম্যাক্সিমাম সৃজনশীল আসছে। সৃজনশীলে কি জানতে চাওয়া হবে? যে কোনো একটা রাজ্যের বৈশিষ্ট্য, এই যে জীবগুলো আছে তাদের বৈশিষ্ট্যগুলো কি কি, ঠিক আছে? সেই জিনিসটা ব্যাখ্যা করো। অথবা যে কোনো দুইটা রাজ্য, ধরা যাক কথার কথা আমাদের এই যে তোমার মনেরা এবং প্রোটিস্টা, এদের দুজনের মাঝে তুলনাটা আসতে পারে যে কে কার থেকে উন্নত, কে কার থেকে বৈশিষ্ট্যগতভাবে উন্নত বৈশিষ্ট্যের অধিকারী, এই টাইপের প্রশ্ন আসবে। এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন হয় এই জিনিসটা নিয়ে প্রশ্ন হবে। আর একটু কম পরিমাণে প্রশ্ন হওয়ার সম্ভাবনা যেখান থেকে, সেই জিনিসটা বৈজ্ঞানিক নামকরণের নীতিমালা। এই নীতিমালাটা একটু রিডিং দিয়ে নিও, ঠিক আছে? যেমন বৈজ্ঞানিক নামের শুরুতে গণের নাম থাকবে, পরে প্রজাতির নাম থাকবে। বৈজ্ঞানিক নামকরণের নিচে যদি আমরা লিখি তাহলে দাগ দিতে হবে। তারপর যদি টাইপ করা হয় বা প্রিন্ট করা হয় তখন একটু ইটালিক ফর্মে লিখতে হয়। এই টাইপের যে হাবিজাবি কথাগুলো আছে সেগুলো আমরা একটু কি করব, একটু রিডিং দিয়ে নিব, ঠিক আছে? কোনো সময় আমি দেখছি কিছু কিছু বোর্ডে মাঝে মাঝে এই জিনিসটা আসে যে বৈজ্ঞানিক নামকরণের নীতিমালাগুলো লিখো, ঠিক আছে? তখন সেই জিনিসটা লাগবে। বাকি এখান থেকে আর কোনো কিছু সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না। আর আমাদের এই যে তোমার বৈজ্ঞানিক নামগুলো আছে সেই নামগুলো একটু দেখতে পারো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই নামগুলো একটু দেখতে পারো, এমসিকিউর জন্য এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই আমাদের জীবন পাঠের সাজেশন। এরপর জীবকোষ এবং টিস্যু। জীবকোষ এবং টিস্যু থেকে হাতে গোনা 3 থেকে 4টা টপিক আছে যেখান থেকে সৃজনশীলের প্রশ্ন আসে। প্রথমত যেটা সেটা দাগাই ফেলো। সেটা কি? সেটা একটা ক্লোরোপ্লাস্টের গঠন। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার গঠন, এই দুটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়ার গঠনটা চিত্র সহকারে খুব সুন্দর করে শেখার চেষ্টা করবা, কারণ এখান থেকে এই জিনিসটা আসতে পারে যে এক্স একটা অঙ্গাণু যেটা কিনা কোষের শক্তি ঘর হিসেবে পরিচিত। সো ওই এক্স অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো, তখন কিন্তু মাইটোকন্ড্রিয়ার এই চিত্র এঁকে তোমাকে গঠনটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? এবং পাশাপাশি কেন মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয় সেটার ব্যাখ্যাটা শিখো, সৃজনশীলের খ নাম্বারে আসবে। প্লাস্টিডের গঠন বা ক্লোরোপ্লাস্টের গঠনটা আমরা ভালো করে শিখবো। উদ্ভিদের খাদ্য তৈরি কারখানা, এই যে ছবিটা আছে সেই ছবিটা অবশ্যই মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবা। অ্যাটলিস্ট এই ছবিটা শিখবা, অ্যাটলিস্ট এই ছবিটা আঁকা শিখে ফেলবা, ঠিক আছে? এটা না আঁকতে পারলেও কোনো সমস্যা নেই, জাস্ট এই জিনিসটা আঁকতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, সো চলো আমরা প্রথম দুটো টপিক পেয়ে গেলাম, একটা ক্লোরোপ্লাস্ট আর একটা মাইটোকন্ড্রিয়া। এরপর কোনটা ইম্পর্টেন্ট? এরপর ইম্পর্টেন্ট কোষের মস্তিষ্ক, নিউক্লিয়াসের এই যে চিত্রটা আছে এবং গঠন যেগুলো আছে, প্রত্যেকটা 4-5টা যে অংশ আছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার রেটিকুলাম, এই যে অংশগুলো আছে প্রত্যেকটার বর্ণনা অবশ্যই শিখবা। এখান থেকে সৃজনশীলের গ হতেও আসতে পারে এবং এমসিকিউতেও আসতে পারে, ঠিক আছে? সো এগুলো আমাদের ইম্পর্টেন্ট 3টা টপিক আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আসো আর কি ইম্পর্টেন্ট। আর আমাদের এই যে সরল টিস্যুগুলো আছে, উদ্ভিদের যে সরল টিস্যু, প্যারেনকাইমা, কোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এদের মধ্যে পার্থক্য বা তুলনাটা একটু শিখতে হবে যে কোনটার মাঝে প্রোটোপ্লাজমের পরিমাণটা একটু বেশি থাকে, কোনটার কোষগুলো সজীব ধরনের, কোন কোষগুলো উদ্ভিদের তোমার সালোকসংশ্লেষণ কাজে লাগে, এবং কোনটাকে বলা হয় বাস্ট ফাইবার, কোনটাকে বলা হয় স্ক্লেরাইড। এই যে কথাগুলো আছে সেই বর্ণনাটা একটু শেখার চেষ্টা করো। এখান থেকে সাধারণত এই 3 প্রকারের টিস্যুর মাঝে তুলনা আসে, ঠিক আছে? জটিল টিস্যু। আচ্ছা, জটিল টিস্যুর কি জানতে হবে? জটিল টিস্যুর মাঝে আছে পরিবহন টিস্যু, অর্থাৎ
জাইলেম এবং ফ্লেম। কয়টা উপাদান আছে? দুইটা উপাদান, জাইলেম এবং ফ্লেম। জাইলেমের আবার 4টা উপাদান, ফ্লুয়েমের আবার 4টা উপাদান। তাহলে জাইলেমের কি আসতে পারে? জটিল টিস্যু বা জাইলেমের আসতে পারে যেটা, সেটা হচ্ছে এর ভিতরে যে 4টা উপাদান আছে সেই 4টা উপাদানের বর্ণনা। ফ্লুয়েমের কি আসতে পারে? ফ্লুয়েমের ক্ষেত্রেও এখানে 4টা উপাদান আছে, সেই 4টা উপাদানের বর্ণনা আসতে পারে। সিপ কোষ, তারপর হচ্ছে সঙ্গী কোষ, তারপর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এগুলার ব্যাখ্যাটা অবশ্যই হচ্ছে শেখার চেষ্টা করবে। ঠিক আছে, এখান থেকে চিত্র যতটা না ইম্পর্টেন্ট তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই বর্ণনাগুলা। ঠিক আছে, এই বর্ণনাগুলা, চিত্রগুলো আসলে তোমরা ইজিলি পারবা, এগুলো আঁকা কোনো ব্যাপার না। ঠিক আছে, যদিও আঁকতে হয় আর কি, যদি আঁকতে হয় তাহলে কোনো ব্যাপার না, এগুলো আঁকা একদমই সহজ, কিন্তু এগুলোর বর্ণনাগুলো খুবই খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কি আসতে পারে? জাইলেম থেকে আসতে পারে জাইলেমের যে 4টা উপাদান আছে সেটা বর্ণনা করো, ফ্লুয়েম থেকে আসতে পারে ফ্লুয়েমের যে 4টা উপাদান আছে সেটা বর্ণনা করো। ঠিক আছে, অথবা উদ্ভিদের পরিবহনের ক্ষেত্রে জাইলেম কি কাজ করে, ফ্লুয়েম কি কাজ করে, আমরা এই জিনিসটা সহজ করে মনে রাখতে পারি। জাইলেম, জাইলেম দেখো আমি একটা টেকনিক শেখাই দিচ্ছি তোমাদেরকে। জাইলেম বলতে, জাইলেম আমি বাংলাতে লিখি, বাংলাতে লিখলে আরো বেশি মনে থাকবে। জাইলেম বলতে কি, জল জল একটা ভাব আছে না? জাইলেম বলতে কি একটা ভাব আছে? জল জল ভাব আছে, জল। তাহলে জাইলেমের কাজ কি হবে? জল বা পানি পরিবহন করা। এখন পানি কি সিঙ্গেল অবস্থায় মাটিতে থাকে? না, পানির সাথে কি থাকে? পানির সাথে থাকে হচ্ছে বিভিন্ন রকমের লবণ। লবণ জানি পানিতে দ্রবীভূত থাকে। তাহলে উদ্ভিদের দেহের মাঝে পানি এবং খনিজ লবণ এই দুটো পরিবহন করা কার কাজ? জাইলেমের কাজ। জাইলেম বলতে জল লাগে, সেখান থেকে আমরা এই কথাগুলো কিন্তু মনে রাখতে পারি। আচ্ছা, অন্যদিকে ফ্লুয়েমের কথা চিন্তা করি, ফ্লুয়েমের কথা একটু চিন্তা করি তো। ফ্লুয়েমের কথাই, ফ্লুয়েম, ঠিক আছে, আমরা একটু বাংলাতে লিখে ফেলি, ফ্লুয়েম, ফ্লুয়েম। আচ্ছা, ফ্লুয়েম বলতে একটা ফুড ফুড ভাব আছে না? ফুড 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 একটা ভাব আছে। তো আমরা সেখান থেকে মনে রাখতে পারি ফ্লুয়েমের কাজ হচ্ছে উদ্ভিদের দেহের মাঝে খাদ্য পরিবহন করা। উদ্ভিদের ও যে তোমার ধরো পাতাতে হচ্ছে কি তৈরি হয়েছে, ক্লোরোপ্লাস্টের মাঝে তোমার হচ্ছে গ্লুকোজ তৈরি হয়েছে, ওই গ্লুকোজটাকে পরিবহন করে উদ্ভিদের একদম মূল পর্যন্ত নিয়ে যাওয়া কোন পরিবহন টিস্যুরের কাজ? সেটা হচ্ছে ফ্লুয়েমের কাজ। তাহলে জাইলেম এবং ফ্লুয়েমের কাজ আসলে আশা করি হচ্ছে তোমরা এই কথাগুলো থেকে লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এটা ইম্পর্টেন্ট। এরপর এগুলো কোনো কিছু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 3 রকমের পেশি আছে, সে পেশিগুলার চিত্রসহ বর্ণনা শিখবা। চিত্রসহ বর্ণনা শিখবা। অনেক সময় এই জিনিসটা আসে যে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হচ্ছে তোমার হৃৎপেশির মাঝে তুলনাটা কি। ঠিক আছে, এর প্রত্যেকটার ভিতরে কি কি আছে এবং এদের মাঝে তুলনাটা কি সেটা অবশ্যই অবশ্যই শিখবা। মাঝে মাঝে খ নাম্বারে এই জিনিসটা আসতে পারে যে ব্যাখ্যা করো হৃৎপেশি যদিও ঐচ্ছিক পেশির মতো কিন্তু তার কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো। হৃৎপেশির গঠন ঐচ্ছিক পেশির মতোই, দোরাকাটা ধরনের, কিন্তু তাকে কি আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি? না, তাকে কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না, সে হচ্ছে অনৈচ্ছিকভাবে প্রতিনিয়ত কিন্তু কাজ করে যাচ্ছে। ঠিক আছে, যেই কারণে তোমার প্রিয় মানুষের সামনে গেলে তোমার কিন্তু হার্টবিট বেড়ে যায়। ঠিক আছে, তুমি এটা কন্ট্রোল করতে পারো না। কন্ট্রোল করতে পারলে হার্টকে বলতা যে ভাই একটু থামা যা। ঠিক আছে, স্নায়ু টিস্যু বা নিউরনের গঠন অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। এই জিনিসটা এই জীবকোষ এবং টিস্যু অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার থেকেও আসতে পারে অথবা সমন্বয় চ্যাপ্টার থেকেও আসতে পারে। সো যেখান থেকে আসুক না কেন আমরা কিন্তু এই জিনিসটা অবশ্যই হচ্ছে শেখার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমাদের জীবকোষ এবং টিস্যু যে অধ্যায় আছে সেই অধ্যায়ের আর কোনো কিছু কিন্তু সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না। যা ইম্পর্টেন্ট সব কিছু ভাই বলে দিলাম, আশা করি তোমরা মেইন বইয়ে দাগাই ফেলছো। ঠিক আছে, আচ্ছা আমরা চলে যাই হচ্ছে পরবর্তী যে অধ্যায় আছে অর্থাৎ কোষ বিভাজন অধ্যায়। আচ্ছা, এই কোষ বিভাজন বা 3য় নম্বর যে অধ্যায় আছে সেখান থেকে আমাদের জাস্ট 2টা জায়গা ইম্পর্টেন্ট। কয়টা জায়গা? জাস্ট 2টা জায়গা ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে মাইটোসিসের এই যে 5টা পর্যায় আছে, মাইটোসিসের 5টা পর্যায়, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা পর্যায়ের আমরা চিত্র শিখবো, এরকমভাবে চিত্রগুলো শিখবো এবং পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা ধাপের বর্ণনাগুলো শিখবো। এখন এখানে তোমাদের 2টা প্রশ্ন যে ভাই প্রত্যেকটা ধাপের যে বর্ণনা আছে সেই বর্ণনাগুলো কি আমরা বইয়ের মাঝে যেরকম প্যারা আকারে লেখা আছে ওরকম প্যারা আকারে লিখবো নাকি পয়েন্ট আকারে লিখবো? আনসার হচ্ছে অবশ্যই চেষ্টা করবো পয়েন্ট আকারে লিখতে। পয়েন্ট আকারে লিখলে এখানে মার্কস বেশি পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আর পাশাপাশি চিত্রের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হইতে পারে যে ভাই এখানে তো দেখতেছি উদ্ভিদ কোষের চিত্র, প্রাণী কোষের চিত্র, সো আমাদের কি সবগুলো চিত্র আঁকতে হবে? আনসার হচ্ছে যদি তোমার হাতে সময় থাকে এবং তুমি পারো তাহলে সবগুলো চিত্র আঁকো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তোমার হাতে সময় না থাকে এবং পাশাপাশি চিত্র আঁকাতেও তুমি খুব বেশি কমফোর্টেবল না, তাহলে যে জিনিসটা করবা অ্যাটলিস্ট উদ্ভিদ কোষের চিত্রগুলো আঁকবা, অ্যাটলিস্ট উদ্ভিদ কোষের চিত্রগুলো আঁকবা। ঠিক আছে, প্রোফেজ থেকে এটা ধরো আঁকলা, এরপর হচ্ছে প্রোমেটাফেজ থেকে এটা ধরো শিখলা, এটা শিখলা। ঠিক আছে, এরকমভাবে জাস্ট উদ্ভিদ কোষের চিত্রগুলো শিখবা এবং পাশাপাশি বর্ণনাগুলো কি আকারে শিখবা? পয়েন্ট আকারে শিখবা। এখন আরেকটা প্রশ্ন এখানে যে ভাইয়া 5টা ধাপ আমরা দেখতেছি, 5টা ধাপে সবগুলাই কি ইম্পর্টেন্ট? আনসার হচ্ছে সবগুলাই ইম্পর্টেন্ট, সবগুলাই আসতে পারে, কোনো সমস্যা নাই। বাট বেশিরভাগ কোনগুলো আসে? বেশিরভাগ আসে হচ্ছে মেটাফেজ, মেটাফেজ সবচেয়ে বেশি আসে, মেটাফেজ আসে সবচেয়ে বেশি। তারপর কি আসে? তারপর তার থেকে আর একটু কম আসে হচ্ছে অ্যানাফেজ, অ্যানাফেজও মোটামুটি ইম্পর্টেন্ট, অ্যানাফেজ থেকেও প্রশ্ন আসে।
আর কোনটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে টেলোফেজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ লাস্টের যে 3টা আমরা ধাপ দেখতেছি, সেই 3টা ধাপ হচ্ছে আমাদের সৃজনশীলের গ নাম্বারে আসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের পড়তে হবে কিন্তু 5টাই। এরকম হইতে পারে যে তোমাদের বেলায় ধরো হচ্ছে প্রোফেস থেকে প্রশ্ন এসে পড়ছে, প্রোফেস ধাপটা ব্যাখ্যা করো, আর হচ্ছে প্রোমেটাফেজ ধাপ এসে পড়ছে, তাহলে এইখান থেকে আমরা 5টা ধাপে পড়বো, ঠিক আছে, কোনো ধাপ বাদ দিব না। কিন্তু মনোযোগ দিয়ে কোনটা পড়বো, মনোযোগ দিয়ে পড়বো হচ্ছে লাস্টের 3টা, ঠিক আছে, মেটাফেজ, অ্যানাফেজ এবং হচ্ছে টেলোফেজ, কারণ এগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলোতে আমি দেখছি সবচেয়ে বেশি পরিমাণে আসে। মাইটোসিস থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা কিনা অনেকে হচ্ছে গুরুত্ব দেয় না, বাট ইম্পর্টেন্ট কিন্তু আছে। সেই জিনিসটা কি, যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল কি। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল হচ্ছে টিউমার, ক্যান্সার। সো এই জিনিসগুলোর ব্যাখ্যাগুলো অবশ্যই শেখার চেষ্টা করো। এরকমটা হইতে পারে, ধরো সৃজনশীলের গ নাম্বারে বললো মাইটোসিস ধাপটা ব্যাখ্যা করো, সো সেক্ষেত্রে 5টা ধাপে তুমি বর্ণনা দিলা। ঘ নাম্বার বা লাস্টের ধাপে গিয়ে বললো যে উপরোক্ত প্রক্রিয়াটি যদি কোনো কারণে নিয়ন্ত্রণ হারাই ফেলে, তাহলে সেক্ষেত্রে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে। উপরোক্ত প্রক্রিয়া হচ্ছে মাইটোসিস, মাইটোসিসের নিয়ন্ত্রণ হারাই ফেললে তখন সৃষ্টি হয় টিউমার বা অর্বুদ বা হচ্ছে ক্যান্সার। সো সেই ক্ষেত্রে কিন্তু টিউমার এবং ক্যান্সারের এই যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে লিখতে হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু শেখার চেষ্টা করো। মায়োসিস থেকে তেমন কিছুই আসে না, মায়োসিস থেকে আসে জাস্ট জিনিসটা, সেটা হচ্ছে মায়োসিসের গুরুত্ব, মায়োসিসের জীবজগতে গুরুত্ব কি ভাই। মায়োসিসের কাজ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হ্রাস করে দেওয়া। ক্রোমোজোম সংখ্যা হ্রাস করলে জীবজগতে ক্রোমোজোমের নাম্বারটা ফিক্স থাকে, ঠিক আছে। অর্থাৎ পিতামাতার দেহের ক্রোমোজোম সংখ্যার সাথে সন্তানের দেহের ক্রোমোজোম সংখ্যার একটা সামঞ্জস্য থাকে। দেখো, এটা যদি পিতার জনন মাতৃকোষ হয়, এটা যদি মাতার জনন মাতৃকোষ হয়, এখানে যদি ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস না পাইলে এখান থেকে কি সৃষ্টি হতো, 2n। এখান থেকেও যেটা সৃষ্টি হতো সেটা হচ্ছে 2n ছিল। সেই 2n মিলে সন্তানের দেহের ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যেত, 4n হয়ে যেত। বাট এখানে মায়োসিস হয় বলেই ক্রোমোজোম সংখ্যাটা কমে যায়। ক্রোমোজোম সংখ্যা কমলে এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে সন্তানের দেহের প্রথম কোষ জাইগোট, সেখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা আবার হচ্ছে পিতামাতার অনুরূপ হয়, ঠিক আছে। 2n ছিল পিতামাতার দেহে, সন্তানের দেহ কিন্তু 2n থাকলো। সো এই জিনিসটা হয় কেবলমাত্র মায়োসিস কোষ বিভাজন এখানে হয় বলেই, ঠিক আছে। সো এটাই হচ্ছে মায়োসিসের গুরুত্ব। মায়োসিসের গুরুত্বটা জাস্ট আমরা এখান থেকে শিখবো। সৃজনশীলের ঘ নাম্বারে আসতে পারে, 4 নাম্বারে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তাহলে আমাদের কি শেষ হলো, কোষ বিভাজন অধ্যায় শেষ হলো। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে জীবনী শক্তি থেকে সৃজনশীলের খ নাম্বারের জন্য যেটা শিখবা সেটা হচ্ছে এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়, এটিপিকে কেন জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়, ঠিক আছে। কারণ এই জিনিসটা অনেকটা হচ্ছে ব্যাটারির মতো কাজ করতে পারে। সে ফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশনের মাধ্যমে যখন দেহের জন্য প্রয়োজন তখন কিন্তু শক্তি দিতে পারে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা। এরপর এখান থেকে সবচেয়ে বেশি সৃজনশীলের গ নাম্বারের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ খুবই ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণ থেকে ভাইয়ার কিন্তু একটা ফ্রি ক্লাস আছে, এই ক্লাসটা দেখলেই সালোক সংশ্লেষণের উপর তুমি একদম বস হয়ে যাবা। সো ওই ক্লাসটা আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো দেখতে, ঠিক আছে। আচ্ছা, সালোক সংশ্লেষণ থেকে কি আসে ভাইয়া, সৃজনশীলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে এই বিক্রিয়াটা অবশ্যই হচ্ছে শেখার চেষ্টা করো। আর এই যে বিক্রিয়াটা আমরা দেখতেছি, সেই বিক্রিয়াটা কি একটা সিঙ্গেল বিক্রিয়া হয়, এক ধাপে এই জিনিসটা হয়ে যায় না, এই জিনিসটা হয় 2 ধাপে। কয় ধাপে, 2 ধাপে। সেই ধাপগুলোর নাম কি ভাইয়া, সেই ধাপগুলোর নাম হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় এবং হচ্ছে আলোক পর্যায়। সো আমাদের সৃজনশীলে ফুল প্রক্রিয়াটাও বর্ণনা করতে পারে যে সালোক সংশ্লেষণ জিনিসটা ব্যাখ্যা করো, অথবা সালোক সংশ্লেষণের যে কোনো একটা সিঙ্গেল ধাপ বর্ণনা করতে দিতে পারে, ঠিক আছে। অর্থাৎ ধরো আলোক নির্ভর পর্যায়ের ব্যাখ্যা আসলো, তখন জাস্ট তোমাকে এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে, এই জিনিসটা জাস্ট ব্যাখ্যা করতে হবে। অথবা আরেকটা জিনিস আসতে পারে সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, এবং আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় এই জিনিসটাই বেশিরভাগ ক্ষেত্রে আসে। সো আমরা মনে রাখলাম যে সালোক সংশ্লেষণ উদ্ভিদ যেই প্রক্রিয়ায় শর্করা তৈরি করে বা খাদ্য তৈরি করে সেটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। সেই যে বিক্রিয়াটা সেটা আসলে 2টা ধাপে ঘটে। কয়টা ধাপে, 2টা ধাপে। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, এক্ষেত্রে আলো লাগে, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ আলো থাকুক না থাকুক তাতে কিছু যায় আসে না, এই পর্যায়ে হইতেই থাকে, ঠিক আছে। আলোক নির্ভর যে পর্যায় সেটা একটা সিঙ্গেল বিক্রিয়াতে ঘটে, অন্যদিকে আলোক নিরপেক্ষ যে পর্যায়টা আছে সেটা আবার কয়েকটা চক্রে ঘটে। সো এখানে যতটুকু বর্ণনা আছে ততটুকুই ভালো করে শিখো। এর বাইরে গিয়ে দেখবা গাইডে বা হচ্ছে টেস্ট পেপারে অনেক এক্সট্রা কথা লেখা আছে, এইচএসসির অনেক কিছু এখানে নিয়ে আসছি, ওই জিনিসগুলো আপাতত তোমাদের দরকার নাই। তোমাদের এসএসসি পরীক্ষাতে কখনোই এই জিনিসটা দেখা হবে না যে তুমি মেইন বইয়ের বাইরে থেকে কোনো কিছু লিখছো কিনা, ঠিক আছে, ওই জিনিস স্যার এক্সপেক্ট করবে না। কিন্তু মেইন বইয়ের বাইরে থেকে লিখে যদি ভুল লেখো তাহলে কিন্তু মার্কস কাটা যাবে, ঠিক আছে। সো সাবধান, একদম সাবধান। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম উৎপন্ন হওয়া স্থায়ী পদার্থের নাম। এই জিনিসটা কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে। C3 কেন বলা হয় বা কেলভিন চক্র কেন বলা হয়, কারণ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে প্রথম উৎপন্ন হওয়া স্থায়ী পদার্থ। এটাকে কেন C4 বলা হয় বা কার্বন 4, এই জিনিসটা কেন বলা হয়, কারণ প্রথম উৎপন্ন হওয়া স্থায়ী পদার্থটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। সো এই কথাগুলো অবশ্যই মনে রাখবা। নিচের কোনটিকে C4 উদ্ভিদ বলা হয়,
এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মুথা ঘাস, অ্যামারান্থাস ঘাস এগুলো হচ্ছে C4 উদ্ভিদ। আখ, ভুট্টা এগুলোও কিন্তু C4 উদ্ভিদ। এই কথাগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে আসতে পারে সৃজনশীলের গ বা ঘতে, সেটা হচ্ছে শালক সংশ্লেষণের ক্ষেত্রে ক্লোরোফিলের ভূমিকা কি বা হচ্ছে সূর্যালোকের ভূমিকা কি। এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করো, যদিও অনেকে গুরুত্ব দেয় না, বাট এখান থেকে আমি দেখছি যে বিগত বছরের প্রশ্নগুলোতে অনেকগুলো প্রশ্ন কিন্তু চলে আসছে, ঠিক আছে? যে কোনো একটা আসতে পারে। সো শালক সংশ্লেষণ এক্ষেত্রে ক্লোরোফিলও লাগে, সূর্যালোকও লাগে, যে কোনো একটা সিঙ্গেল বর্ণনা বা প্রভাব কীরকম সেই জিনিসটা কিন্তু আমাদের সৃজনশীলে আসতে পারে, ঠিক আছে? সো এগুলো আমরা ভালো করে শিখবো। বাকি এগুলো হালকা পাতলা একটু দেখে নিতে পারো, এগুলা এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসা হচ্ছে শালক সংশ্লেষণের পর আমরা কোথায় চলে যাই? শ্বসনে চলে যাই। এই যে গ্লাইকোলাইসিস, সেই জিনিসটা যে কতবার আসছে, গ্লাইকোলাইসিস যে কতবার আসছে, শ্বসনের প্রথম ধাপ ব্যাখ্যা করো, সবাদ শ্বসনের প্রথম ধাপ ব্যাখ্যা করো। বইয়ের মাঝে ধরো তার একদম বর্ণনা বসাই দাও, ঠিক আছে? যে গ্লাইকোলাইসিস আমাকে শিখতে হবে। এই সবগুলো ধাপ শেখার দরকার নাই, মানে শিখতে পারলে ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট গ্লাইকোলাইসিস খুবই ভালো করে শেখার চেষ্টা করো। গ্লাইকোলাইসিসটা কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাদ শ্বসনের প্রথম ধাপ কোনটা? গ্লাইকোলাইসিস। আবার অবাত শ্বসন যেটা আছে, অবাত শ্বসনের সম্পূর্ণ বর্ণনাটাই ইম্পর্টেন্ট। অবাত শ্বসনের সম্পূর্ণ বর্ণনাটাই ইম্পর্টেন্ট, কারণ এটা ঘটে মাত্র 2টা ধাপে। সো সারা কিন্তু এটা দিতে খুব পছন্দ করেন, ঠিক আছে? অবাত শ্বসন, সেটার প্রথম ধাপ হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ কিংবা গ্লাইকোলাইসিস, এরপর হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এই 2টা ধাপে ঘটে। সো এই অংশটা একদম জাস্ট মাথায় নিয়ে নিতে হবে। সো অবাত শ্বসনের এই যে 2টা ধাপ, সেই 2টা ধাপের বর্ণনা আমরা ভালো করে শিখলাম, এবং পাশাপাশি সৃজনশীলের ঘ নাম্বারে, 4 নাম্বারে ধরো, গ নাম্বারে আসলে হচ্ছে অবাত শ্বসন বর্ণনা করো, ঘ নাম্বারে গিয়ে জিজ্ঞাসা করলো যে অবাত শ্বসনের আসলে ফলাফল কি বা ব্যবহার কি। আমরা মনে রাখবো অবাত শোষণ এই জিনিসটার মাধ্যমে হচ্ছে তোমার রুটি ফুলে, সো বেকারি শিল্পে এই জিনিসটা ইউজ করা হয়, তারপর হচ্ছে মদ তৈরি শিল্পে ইউজ করা হয়, ইথানল তৈরিতে ইউজ করা হয়, ঠিক আছে? সো এই কথাগুলো হচ্ছে একটু শেখার চেষ্টা করো, ঠিক আছে? অবাত শোষণের গুরুত্ব। সো আমাদের জীবনী শক্তি অধ্যায়ও কিন্তু শেষ। এরপর আসা হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক, পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে খুবই সিলেক্টিভ কিছু অংশ আছে যেখান থেকে প্রত্যেক বছর সৃজনশীলে প্রশ্ন আসে। সো চলো আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করি। উদ্ভিদের যে ম্যাক্রো উপাদান, মাইক্রো উপাদান বা হচ্ছে কোনটার অভাবে কী রোগ হয়, সেই জিনিসগুলো থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। এখানের এই ছকটা অবশ্যই ভালো করে শিখবা, ফর এমসিকিউ, নট সিকিউ, ফর এমসিকিউ। এমসিকিউর জন্য এখান থেকে আসতে পারে নিচের কোনটাকে দুধের শর্করা বলা হয়, নিচের কোনটাকে হচ্ছে ফলের শর্করা বলা হয়। সো এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো শেখার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের সৃজনশীলের জন্য যেটা ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, এখানে রাফেজের বর্ণনাটা শিখতে পারো, খ নাম্বারে আসতে পারে। আদর্শ খাদ্য পিরামিড হালকা একটু দেখে নিও, খুব বেশি ইম্পর্টেন্ট যে ওরকম না, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে সেটা হচ্ছে বিএমআই বিএমআর। সেটা কি? সেটা হচ্ছে বিএমআই বিএমআর এর বেনেডিক্টের সূত্র বা হচ্ছে ওজন বাই হচ্ছে উচ্চতা স্কোয়ার, ওই যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ভালো করে শিখবা। তোমাকে উদ্দীপকে একজন রহিম বা করিমের বর্ণনা দিয়ে বলবে যে হচ্ছে বিএমআই নির্ণয় করো, আর ঘ নাম্বারে গিয়ে বলবে সে ধরো অনেক বেশি পরিশ্রমী বা হচ্ছে সে অনেক কম পরিশ্রমী, তার ক্ষেত্রে দৈনিক খাদ্য ক্যালোরি কত হইতে পারে সেই জিনিসটা ব্যাখ্যা করো। অথবা সে যদি হচ্ছে বিএমআই এর স্কোরে অনেক বেশি উপরে থাকে, তার মানে সে মোটা, সো মোটা হইলে কি কি স্বাস্থ্য ঝুঁকি হতে পারে বা সেই ক্ষেত্রে কি কি চিকিৎসা হতে পারে সেই জিনিসটা ব্যাখ্যা করো, ঠিক আছে? মোটা হইলে ওজন কমাইতে হবে, ঠিকমতো হচ্ছে পরিশ্রম করতে হবে, বা হচ্ছে চর্বি জাতীয় খাবার একটু অ্যাভয়েড করতে হবে, এই টাইপের কথাবার্তা যেগুলো আছে সেগুলো একটু রিডিং দিলেই আশা করি পারবা, ঠিক আছে? এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওই বিএমআই বিএমআর এর অঙ্কটা মিলানো। অঙ্কটা যদি মিলাইতে পারো তাহলে ঘ নাম্বার ব্যাখ্যা করা তোমার জন্য কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এরপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই যে পরিপাকতন্ত্র আছে, সেই পরিপাকতন্ত্রের মাঝে কি কি পরিপাক গ্রন্থি আছে। আমরা জানি কয়েকটা গ্রন্থির কথা, একটা হচ্ছে আমাদের অগ্নাশয় গ্রন্থি, আর একটা হচ্ছে আন্তরিক গ্রন্থি, এরপর হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি। সো এই প্রত্যেকটা গ্রন্থির বর্ণনা শিখবা, যকৃতের বর্ণনাটা শিখো। এরকম পরিপাক গ্রন্থি থেকে হচ্ছে প্রশ্ন আসতে পারে, পরিপাক গ্রন্থি থেকে সৃজনশীলে প্রশ্ন আসতে পারে। আরেকটা কি আসতে পারে? আরেকটা আসতে পারে যে আমাদের এখানে খাবারের পরিপাক, ধরো পাকস্থলীতে খাবার কীরকমভাবে পরিপাক হয়। আমরা জানি পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাবার পরিপাক হয়, বা হচ্ছে ক্ষুদ্রান্তে সব ধরনের খাবারের পরিপাক হয়। সো বিভিন্ন ধরনের খাবারের পরিপাকগুলো হচ্ছে আমাদের কিন্তু আসতে পারে, ঠিক আছে? সো আমি কিন্তু 2 টাইপের প্রশ্ন দেখালাম এখান থেকে, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, দাঁতের এই গঠনটা হচ্ছে আমাদের সৃজনশীলের গ নাম্বারে মাঝে মাঝে আসে, খুব বেশি আসে না, অনেক সময় হচ্ছে এমসিকিউতে প্রশ্ন আসে এখান থেকে। আচ্ছা, সো মোটামুটি কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি কোথা থেকে হচ্ছে প্রশ্ন আসবে, ঠিক আছে? আর এখানে যে হচ্ছে বিভিন্ন রূপটুক আছে, সেই রূপটুক তেমন ইম্পর্টেন্ট না, তেমন একটা ইম্পর্টেন্ট না। রূপটুক থেকে সাধারণত একটু কম প্রশ্ন হয়, এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। যেমন ফর এক্সাম্পল ধরো আমাশয়ের সেই জীবাণু, সেই জীবাণুর নাম কি, ঠিক আছে? সেই জীবাণু হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া যার নাম হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা, ঠিক আছে? সো আমরা এই জিনিসটা কিন্তু মনে রাখবো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর পরবর্তী অধ্যায়, অর্থাৎ অধ্যায় নাম্বার 6। অধ্যায় নাম্বার কি? অধ্যায় নাম্বার 6, জীবে পরিবহন। জীবে পরিবহন থেকে কি কি আসতে পারে? জীবে পরিবহন থেকে সবচেয়ে বেশি যেটা আসে
সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের গঠন এগুলোর বর্ণনা আসতে পারে, ধরো ব্যাপন, অভিস্রবণ, ইমবাইবেশন, এগুলা সৃজনশীলে খ নম্বরে আসতে পারে, বাট গ নম্বরে বা ঘ নম্বরে আসবে না। গ নম্বর বা ঘ নম্বরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। হৃৎপিণ্ডের গঠন আসতে পারে। সো হৃৎপিণ্ডের গঠনটা আমরা চিত্র সহকারে ভালো করে শিখবো। আর এখান থেকে আরেকটা জিনিস আসতে পারে তোমার খ নম্বরে, সেই জিনিসটা হচ্ছে প্রস্বেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল। ঠিক আছে, এটার ব্যাখ্যাটা একটু শিখো, বিজ্ঞানী কার্টিসের যে মতবাদটা আছে সেটা একটু দেখার চেষ্টা করো। প্রস্বেদন না হলে উদ্ভিদ মাটি থেকে যে এক্সট্রা পানি গ্রহণ করলো, সে পানি হচ্ছে বাতাসে বা পরিবেশে হচ্ছে ছাড়তে পারবে না, ফলে তার দেহের মাঝে কিন্তু মানে পানির একটা ইমব্যালেন্স লক্ষ্য করা যাবে। আবার প্রস্বেদন অতিরিক্ত হয়ে গেলে সে অনেক বেশি পানি ছেড়ে দেয়, তখন কিন্তু তার দেহের মাঝে পানির অভাব বোধ হয়। ঠিক আছে, তো এই জন্যই প্রস্বেদনকে বলা হয় একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল। ঠিক আছে, এই ব্যাখ্যাটা একটু শেখার চেষ্টা করো, মাঝে মাঝে কিন্তু আসতে পারে। আর কোনটা হইলে প্রস্বেদন বেড়ে যায় কমে যায়, ঠিক আছে, এই তোমার হচ্ছে এই প্রভাবগুলোর ভূমিকা একটু দেখার চেষ্টা করো, এমসিকিউতে আসতে পারে, এগুলো সিকিউতে আসবে না। আচ্ছা, এটা গেল। এরপর আসো আমরা হচ্ছে মেইন কথায় চলে যাই, সেটা হচ্ছে মানবদেহের রক্ত। রক্তের মাঝে যেই 3 প্রকারের কোষ আছে বা কণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, কোনটার মাঝে কি কি উপাদান থাকে, কোনটার গঠন কীরকম, কোনটার কাজ কীরকম, একদম সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে অবশ্যই হচ্ছে আমাদের কিন্তু কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসবে। ঠিক আছে, লোহিত রক্তকণিকার কাজ কি? সে অক্সিহিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকার কাজ কি? মানব দেহের প্রতিরক্ষা সৈনিক হিসেবে কাজ করা। অনুচক্রিকার কাজ কি? রক্ত তঞ্চন কিংবা রক্ত জমাট বাঁধাইতে হচ্ছে সে কিন্তু সহায়তা করে। ঠিক আছে, সো এই কাজগুলো অবশ্যই হচ্ছে আমরা ভালো করে শেখার চেষ্টা করব। ঠিক আছে, ব্লাড গ্রুপ থেকে সাধারণত সৃজনশীলে প্রশ্ন আসে না, এখান থেকে আসে হচ্ছে এমসিকিউ, যে অমুককে হচ্ছে রক্ত দিতে পারবে কিনা, বা অমুকের মাঝে যদি রক্ত ট্রান্সফার হয় তাহলে কোনো ধরনের সমস্যা হবে কিনা। ঠিক আছে, সার্বজনীন দাতাকে, সার্বজনীন গ্রহীতাকে, এই টাইপের প্রশ্ন কিন্তু সাধারণত এমসিকিউতে আসে। ঠিক আছে, সো এমসিকিউর জন্য আমরা এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। এগুলো প্রত্যেকটার উপর হচ্ছে আমার ফ্রি ক্লাস আছে কিন্তু। ঠিক আছে, হৃৎপিণ্ডের গঠন, এটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে হট টপিক। ঠিক আছে, ধরো হচ্ছে এরকম ভাবে বলবে যে মানব দেহে একটা মোচা আকৃতির বা ত্রিকোণাকার একটা হচ্ছে অঙ্গ আছে, যে অঙ্গটা না থাকলে কোনোভাবেই আমাদের পক্ষে হচ্ছে বাঁচা সম্ভব থাকতো না। সো ত্রিকোণাকার বা মোচা আকৃতির যে অঙ্গটা, সেটার নাম কি? সেটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড না থাকলে হচ্ছে আমাদের দেহের মাঝে রক্ত সংবহন হতো না, সংবহন না হলে কিন্তু আমরা মারা যেতাম। ঠিক আছে, সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি হৃৎপিণ্ডের ভিতরে রক্ত সঞ্চালন পদ্ধতি, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি, প্রত্যেকটা জিনিসের উপরই আমার ছোট ছোট কিছু ক্লাস আছে। সো আমাদের এই বায়োলজির চ্যানেলে গিয়ে তুমি কিন্তু ফ্রিতেই হচ্ছে এই জিনিসগুলো শেষ করতে পারো। ঠিক আছে, নিজে খুঁজে নিবা কোথায় ক্লাস আছে, তুমি কোর্সেও ভর্তি হবে না, আবার হচ্ছে খুঁজতে গেলেও তোমার সমস্যা, তুমি হচ্ছে আলসেমি করবে, তাহলে হবে না। ঠিক আছে, ফ্রিতে হইলে অনেক কিছু খুঁজে নিতে হয়, কষ্ট করতে হয়। আচ্ছা, তাহলে এরপর দেখো আমাদের উচ্চ কোলেস্টেরলের যে সমস্যাগুলো আছে। ঠিক আছে, কোলেস্টেরলের ক্ষেত্রে কি কি সমস্যা হইতে পারে বা পরিমাপটা কতটুকু হইতে পারে, সেই জিনিসগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, কিন্তু আসতে পারে। ঠিক আছে, সো এই অংশটা আমরা এমসিকিউর জন্য ভালো করে শিখবো। আর যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে, প্রশ্ন যদি একদমই সহজ হয় তাহলে হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায়টা কি। ঠিক আছে, ব্যায়াম করতে হবে, চর্বি জাতীয় খাবার একটু কম খাইতে হবে, এই টাইপের কথাবার্তাগুলো এখানে আছে। সো এগুলো একটু রিডিং দিয়ে পড়ে নিও, সৃজনশীলের ঘ নাম্বারে প্রশ্ন সহজ হইলে আসতে পারে। আচ্ছা, এগুলো গেল। এরপর হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়, অর্থাৎ গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময় থেকে আমরা দেখছি যে মোটামুটি 2 থেকে 3টা জায়গা আছে যেখান থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে আমাদের ফুসফুসের গঠন বা এলভিউলাসের গঠন। এই জিনিসটা হচ্ছে আমাদের সৃজনশীলের গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এই চিত্রটা হালকা পাতলা একটু শেখার চেষ্টা করো। সো এখান থেকে আমরা 2টা জিনিস শিখবো, একটা হচ্ছে আমাদের ফুসফুসের গঠনটা এবং ফুসফুসের গঠন এবং কাজের একক অর্থাৎ এলভিউলাসের গঠনটা আমরা শিখবো। এরপর হচ্ছে আমাদের গ্যাসীয় বিনিময়। ঠিক আছে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহের মাঝে কত উপায়ে হচ্ছে পরিবাহিত হয়। অক্সিজেন হচ্ছে 2 উপায়ে, ঠিক আছে, সে হচ্ছে ভৌত দ্রবণ রূপে এবং অক্সিহিমোগ্লোবিন রূপে। কার্বন ডাইঅক্সাইড মেইনলি পরিবাহিত হয় হচ্ছে বাইকার্বনেট রূপে, এটা ভালো করে হচ্ছে মনে রাখবা, মাঝে মাঝে কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসে। ঠিক আছে, যে কার্বন ডাইঅক্সাইড কোন রূপে হচ্ছে পরিবাহিত হয়, আমরা মনে রাখবো বাইকার্বনেট রূপে। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট রূপে হচ্ছে রক্তরসের মাধ্যমে, আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে হচ্ছে লোহিত রক্তকণিকার ভিতরে হচ্ছে সে পরিবাহিত হয়। সো এই কথাগুলো আমাদের এমসিকিউ সিকিউ দুইটার জন্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কয়ভাবে হচ্ছে আমাদের পরিবহন হয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের। আর এই চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোনো একটা রোগের লক্ষণ দিয়ে দিবে উদ্দীপকে ধরো এরকমভাবে কোনো একটা রোগের লক্ষণ দিয়ে দিবে। এক্স হচ্ছে এমন একটা রোগ, যে রোগে হচ্ছে বুক ধরফর করে বা হচ্ছে শ্বাসকষ্ট হয়, এই টাইপের একটা উদ্দীপক দিয়ে দিবে। উদ্দীপক দিয়ে গ নাম্বারে গিয়ে বলবে যে উক্ত রোগটার ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায় সেই জিনিসটা শনাক্ত করো, এবং পাশাপাশি ঘ নাম্বারে গিয়ে বলতে পারে যে সেই জিনিসের চিকিৎসা কী হতে পারে বা প্রতিরোধ কী হতে পারে, সেই জিনিসটা ব্যাখ্যা করো। ঠিক আছে, সো অ্যাজমা 4টা রোগ আছে এখানে, 4টা রোগই ভালো করে শিখতে হবে। অ্যাজমা, ব্রঙ্কাইটিস, তারপর হচ্ছে নিউমোনিয়া, এবং হচ্ছে এখানে কি আছে, এখানে যক্ষা আছে। সো যক্ষা,
আর আরেকটা রোগ সম্ভবত আছে, সেই জিনিসটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার। সো এই 5টা রোগ সম্পর্কে একদম ভালো করে শিখবা। 5টা রোগ থেকে কি শিখতে হবে, কোনো কজিং এজেন্ট আছে কিনা, বা হচ্ছে কোনো একটা জীবাণুর কারণে এই রোগটা হয় কিনা, সেই জীবাণুটার নাম কি, যক্ষার ক্ষেত্রে নাম কি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সো এই জিনিসটা আমাদের সৃজনশীলের ক নাম্বারেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে, অথবা হচ্ছে আমাদের যখন এই জিনিসটা ব্যাখ্যা লিখতে হবে তখনও কিন্তু লিখতে দিতে পারে। ঠিক আছে, সো আমরা প্রত্যেকটা রোগের কারণটা শিখবো আমরা ভালো করে, লক্ষণগুলো শিখবো, এবং হচ্ছে প্রতিকার বা প্রতিরোধের উপায়গুলো শিখবো, চিকিৎসাটা শিখবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপর আসা হচ্ছে রেচন প্রক্রিয়া, অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে আমার খুবই প্রিয় একটা অধ্যায়, কারণ একদম পিচ্ছি একটা অধ্যায়, পড়াইতেও বেশি সময় লাগে না, আবার হচ্ছে তোমার মনে রাখতেও তোমাদের একদম সহজ। সেখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে বৃক্কের গঠন, এই চিত্রটা অবশ্যই আঁকা শিখবা, এই চিত্রটা অবশ্যই আঁকা শিখবা। রেচন প্রক্রিয়ার উপর আমার 50 মিনিটের একটা ক্লাস আছে, ওই ক্লাস দেখলে কিন্তু ফুল চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো ওই ক্লাসটা চ্যানেলে গিয়ে খুঁজে বের করবা নিজে নিজে, ঠিক আছে? অথবা ইউটিউবে সার্চ দিতে পারো এসএসসি বায়োলজি চ্যাপ্টার 8 বায়োলজি চ্যাপ্টার, লিখে সার্চ দিলে দেখবা যে হচ্ছে তুমি পেয়ে গেছো। সো এই যে চিত্রটা আছে বৃক্কের গঠন, এটা সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। এখান থেকে অবশ্যই হচ্ছে আমাদের সৃজনশীলে গ নাম্বারে আসতে পারে। অথবা এই যে বৃক্ক, সেই বৃক্কের গঠন এবং কাজের একক অর্থাৎ নেফ্রনের গঠনটাও কিন্তু আসতে পারে। এই যে নেফ্রনের গঠনগুলো আছে সেগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে, জাস্ট এতটুকু অংশ শিখবা তাহলেই হবে। আর এইচএসসি হইলে বলতাম যে এখান থেকে হচ্ছে কিভাবে মূত্র তৈরি হয় সেই জিনিসটা আসবে, বাট তোমাদের লেভেলে আপাতত মূত্র তৈরির প্রক্রিয়াটা আসে না। তোমাদের লেভেলে এখান থেকে খ নাম্বারে যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা। এই ব্যাখ্যাটা একটু শেখার চেষ্টা করো। দেহের পানি সাম্যতা রক্ষায় বৃক্কের ভূমিকা কি, অথবা অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা কি, আনসার কিন্তু সেম। এই প্যারাটা দিলেই কিন্তু তখন হয়ে যাবে। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বিগত বছরের বোর্ড প্রশ্নে আমি দেখলাম যে এই জিনিসটা আসে যে এই বৃক্ক কোনো কারণে যদি হচ্ছে বিকল হয়ে যায়, অথবা এর ভিতরে যদি পাথর সৃষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসাটা কি, বৃক্ক বিকল হলে চিকিৎসা কি, এটা খুবই ভালো করে হচ্ছে শেখার চেষ্টা করো। কারণ গ নাম্বারে ধরো আসবে হচ্ছে বৃক্ষের গঠন লিখো বা গঠন বর্ণনা করো, ঘ নাম্বারে গিয়ে বলবো হচ্ছে এটা যদি কোনো কারণে বিকল হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসার উপায় কি। 1 নম্বর উপায় হচ্ছে ডায়ালাইসিস করেও যদি হচ্ছে কোনো তোমার কুলকিলার না পাওয়া যায়, তখন হচ্ছে সেক্ষেত্রে বৃক্ক প্রতিস্থাপন করতে হবে। সিম্পল জিনিস, ঠিক আছে? দুইটাই চিকিৎসা এখানে আছে। আচ্ছা, এরপর আসো হচ্ছে আমরা চলে যাই দৃঢ়তা প্রদান এবং চলন। এই অধ্যায়টা আমাদের সিকিউর জন্য একটু কম ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না। কোথা থেকে আসে সেই জিনিসটা ভাই বলে দিচ্ছি। দেখো, প্রথমত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধি খুবই ইম্পর্টেন্ট। এই যে চিত্রটা আছে সেই চিত্র সহ অস্থিসন্ধির গঠনটা ভালো করে শিখবা, ঠিক আছে? অস্থিসন্ধির গঠনটা সৃজনশীলে গ নাম্বার আসতে পারে, এটা হচ্ছে 1 নাম্বার জায়গা। 2 নাম্বার জায়গা কি ভাইয়া? 2 নাম্বার জায়গা হচ্ছে আমাদের টেন্ডন এবং লিগামেন্টের যে বর্ণনাটা আছে সেগুলো শিখবা। অনেক সময় অস্থিসন্ধির গঠন আসে অথবা হচ্ছে টেন্ডন এবং লিগামেন্টের গঠন আসে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। এরপর আর কি ইম্পর্টেন্ট, এরপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অস্থি সংক্রান্ত যে রোগগুলো আছে সেই রোগগুলো হালকা একটু দেখতে পারো। শ্বসনতন্ত্রের রোগগুলো যতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যাজমা, তারপর হচ্ছে তোমার হাঁপানি টাপানি, এগুলোর কথা যেগুলো বললাম সেগুলো যত বেশি ইম্পর্টেন্ট, তার তুলনায় এই অস্থি সংক্রান্ত রোগ অর্থাৎ অস্টিওপোরোসিস বা হচ্ছে আমাদের বাতজ্বর টাজ্বর, এই যে ইয়েগুলো আছে, রোগগুলো আছে, একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? তেমন একটা আসে না এখান থেকে। আসলে সাধারণত ওই তোমার হচ্ছে টেন্ডন লিগামেন্ট এই অংশগুলো থেকেই সৃজনশীলের প্রশ্ন আসে। সো এটা গেল। এরপর আসো আরেকটা বড় অধ্যায়, সমন্বয়। আচ্ছা, সমন্বয় যারা টার্গেট করবা তাদের কিন্তু অনেক কিছু কভার করতে হবে, সত্যি কথা যেটা। এই জন্য আমার কোর্সও আমি চেষ্টা করি, যদিও সমন্বয় অনেক যত্ন করে আমি পড়াইছি, তারপরেও বলি স্টুডেন্টদেরকে যে এটা কভার করতে গেলে তোমার যেই সময় লাগবে ওই সময়ে তুমি হচ্ছে চেষ্টা করো আরও 2-3টা অন্য গুরুত্বপূর্ণ টপিক পড়ে ফেলতে। 1 নাম্বার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফটোট্রপিজম, ঠিক আছে? ফটোট্রপিজম বা ফটোট্রপিক চলন, এই যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা একটু শিখে ফেললেও সৃজনশীলের খ নাম্বারে আসতে পারে। সৃজনশীলের কি আসতে পারে? খ নাম্বারে আসতে পারে। এরপর আসলে হচ্ছে আর কোনটা ইম্পর্টেন্ট, এরপর হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের ভিতরে ব্রেইনের গঠন। মাঝে মাঝে কিছু বোর্ডে আসলে আমি বলবো এটা অ্যাভয়েড করতে, কোনো দরকার নেই এটা হচ্ছে চিত্রটিত্র এঁকে সময় নষ্ট করতে, অনেক সময় লাগবে এটা ব্যাখ্যা করতে। আচ্ছা, এখান থেকে মস্তিষ্কের গঠন, এটা যতটুকু ইম্পর্টেন্ট তার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নিউরনের গঠন, একটা স্নায়ু টিস্যুর গঠন। এই জিনিসটা আমরা দ্বিতীয় চ্যাপ্টারও বলছিলাম ইম্পর্টেন্ট, সেখানেও পড়ে আসছি, এখানেও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা আমরা একটু দেখে নিব। এবং লাস্টলি আমাদের এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হরমোন কোথায়, যেই হরমোনের কারণে এত প্রেম ভালোবাসা, এত টান, এত বিরহ, ঠিক আছে? পিটুইটারি গ্রন্থি, ভালো করে পড়বা পিটুইটারি গ্রন্থির কাজ কি, ঠিক আছে? কোনটা থেকে কি তৈরি হয়? থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি,
এই প্রত্যেকটা গ্রন্থিগুলার কাজগুলো হালকা পাতলা একটু দেখে নিও। বিশেষ করে ইম্পর্টেন্ট কি, বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি, এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসে, ঠিক আছে। থাইরয়েড প্যারাথাইরয়েড থেকে আসতে পারে যে কোনটা ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে, এই টাইপের কথা। আর টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, যে কিনা বায়োলজি পড়ছে না সেও জানে যে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, ঠিক আছে। আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ছোটবেলা থেকে আমরা জানি এখান থেকে যেটা নিঃসৃত হয় তার নাম হচ্ছে ইনসুলিন। সেই ইনসুলিন যদি নিঃসৃত না হয় আমাদের কিন্তু ডায়াবেটিস হবে, ঠিক আছে, ডায়াবেটিস হবে। ইনসুলিনের অভাবে কি হয়? ডায়াবেটিস হয়। এই কথা আমরা সবাই জানি। সো এখান থেকে প্রশ্নের ধরনটা এরকম হইতে পারে যে ধরো গ নাম্বারে বলছে যে তোমার হচ্ছে এমন একটা হরমোনের গ্রন্থি আছে যে গ্রন্থিটা থেকে কোনো একটা রস নিঃসৃত না হইলে কি হতে পারে, মানুষের একটা ভয়াবহ রোগ হতে পারে বা বহুমূত্র রোগ হয়। সো গ নাম্বার গিয়ে বলছে সেই গ্রন্থিটা ব্যাখ্যা করো। সো তখন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বর্ণনাটা দিলা। আর ঘ নাম্বার বা 4 নাম্বার গিয়ে বলতেছে যে এটার অভাবে যে রোগটা হয় সেই রোগটা ব্যাখ্যা করো, অর্থাৎ বহুমূত্র বা ডায়াবেটিসের তোমার কারণ লক্ষণ প্রতিকার এটা ব্যাখ্যা করো। সো এখান থেকে একটা রোগ যদি পড়তে হয়, একটা রোগ ভালো করে পড়তে হইলে সেটা পড়বা কি, সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের রোগটা অবশ্যই ভালো করে পড়বা, ঠিক আছে। ডায়াবেটিসের কি এত কিছু জানা দরকার নাই, জাস্ট মনে রাখবা এটা কারণ কি, এটা কারণ হচ্ছে ইনসুলিনের অভাব বা ইনসুলিন ঠিক মতো কাজ না করতে পারলে তখন এই জিনিসটা হয়। এটা নর্মালি হচ্ছে কোন বয়সে মানুষদের বেশি হয় বা কখন হচ্ছে বেশি হইতে পারে, এটার ক্ষেত্রে কোনো ধরনের চিকিৎসা আছে কিনা, আনসার হচ্ছে কোনো চিকিৎসা নাই। এক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট কি করতে পারি, রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। সো নিয়ন্ত্রণে রাখার জন্য ট্রিপল ডি ফর্মুলা, কি বললাম, ট্রিপল ডি ফর্মুলা হচ্ছে নর্মালি মেনে চলতে হয়। ট্রিপল ডি কি, ডিসিপ্লিন, ডায়েট, ডোজ। ডিসিপ্লিন মানে শৃঙ্খলা মেনে চলতে হবে, ডায়েট মানে হচ্ছে খাবার দাবার হচ্ছে একটা নিয়ন্ত্রণের মাঝে রাখতে হবে, এবং ডোজ যেই তোমার হচ্ছে ওষুধ আছে সেই ওষুধ হচ্ছে ঠিক মতো খেতে হবে, ঠিক আছে। ওষুধ খেলে হচ্ছে আমরা জানি যে ডায়াবেটিস রোগ হচ্ছে একটা নিয়ন্ত্রণে থাকে, ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে কথা। এখান থেকে আর বাকি তেমন কিছু ইম্পর্টেন্ট না, এগুলো হালকা পাতলা হচ্ছে এমসিকিউর জন্য পড়ে নিতে পারো। পার্কিনসন বা হচ্ছে তামাক টামাক এগুলো হালকা পাতলা একটু পড়ে নিলেই আশা করি হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট একটা রিডিং দিবা, সিকিউর জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। জীবের প্রজনন খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, জীবের প্রজনন খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখান থেকে আমরা প্রথমত যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। স্বপরাগায়ন এবং হচ্ছে পরপরাগায়নের সুবিধা অসুবিধা, কোনটাকে বলা হয় স্বপরাগী ফুল, কোনটাকে বলা হয় পরপরাগী ফুল, ঠিক আছে। আচ্ছা, কোর্সে যারা ভর্তি হয় তাদেরকে সাধারণত আমি এগুলো দেখাই দিই। আর যারা হচ্ছে সামর্থ্য আছে যে ভাই আমি লাস্ট মোমেন্টে আপনার উপর বিশ্বাস রাখতেছি, কোর্সে ভর্তি হয়ে যায়, তারা কিন্তু এই ভিডিও ফার্স্ট কমেন্ট থেকে হচ্ছে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। একদমই আশা করি হচ্ছে বায়োলজি নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাল্লাহ। আর তোমরা যদি চাও যে ভাই একটা ডিসকাউন্ট দেন লাস্ট মুহূর্তে, ওইটাও ভাইয়া করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে প্রথমত যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে পুংগেমিটোফাইটের উৎপত্তি। পুংগেমিটোফাইটের উৎপত্তি এটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক বোর্ডে দেখা যায় যে কোনো না কোনো হয় পুংগেমিটোফাইটের উৎপত্তি আসছে অথবা স্ত্রী গেমিটোফাইটের উৎপত্তি আসছে। সো এই দুইটা জিনিস একদম ভালো করে হচ্ছে শেখার চেষ্টা করো, ঠিক আছে, একদম ভালো করে শেখার চেষ্টা করবা। আরেকটা জিনিস এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে নতুন স্পোরোফাইটের উৎপত্তি, নতুন স্পোরোফাইটের উৎপত্তি। সো যদি আসে নতুন স্পোরোফাইটের উৎপত্তি, তখন হচ্ছে তোমাকে কিন্তু এই ফুল চিত্রটা দিতে হবে, ঠিক আছে। চিত্রটা দিয়ে দেখাবা যে কিভাবে ফার্স্টে হচ্ছে নিষেক হয়, নিষেকের পর আস্তে আস্তে হচ্ছে কোষ বিভাজনের পরবর্তীতে হচ্ছে আমাদের এই নতুন একটা উদ্ভিদ বা স্পোরোফাইট কিন্তু তৈরি হয়ে যায়, ঠিক আছে। সো এখান থেকে 4টা টপিক অলরেডি বলছি। 1 নম্বর হচ্ছে স্বপরাগায়ন বা পরপরাগায়নের মাঝে সুবিধা অসুবিধা বা পার্থক্য। 2 নম্বর হচ্ছে পুংগেমিটোফাইটের উৎপত্তি। 3 নম্বর হচ্ছে স্ত্রী গেমিটোফাইটের উৎপত্তি। 4 নম্বর হচ্ছে নিষেক কিংবা নতুন স্পোরোফাইটের উৎপত্তি, ঠিক আছে। সো এই কথাগুলোই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। আর হচ্ছে বাকি যেই জিনিসপাতিগুলো আছে সেগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। মাঝে মাঝে যদি প্রশ্ন একদম সহজ করে, সাধারণত অত সহজ করা হয় না, যদি করা হয় আর কি কোনো কারণে যদি একদম সহজ করা হয়, তখন হচ্ছে এইডস রোগের কারণ লক্ষণ প্রতিকার আসে, ঠিক আছে। সো এইগুলার কারণ লক্ষণ প্রতিকার, যেমন হচ্ছে এইডস রোগটার পূর্ণরূপটা শিখবা, পাশাপাশি হচ্ছে এটা কোন ভাইরাসের কারণে হয়, এইচআইভি ভাইরাস, সেই এইচআইভি ভাইরাসের পূর্ণরূপটা শিখবা, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। সো ওই জিনিসটা আমরা শিখবো। চিত্র দরকার নাই, এটার চিত্র কিন্তু কোনো দরকার নাই। এইডস নাম শুনতে শুনতে বোর্ড হচ্ছে অন্ধকার হয়ে গেছে। সো এইডস রোগের এই চিত্র আঁকার দরকার নাই, ঠিক আছে। এইডস রোগের জাস্ট কারণ লক্ষণ এবং প্রতিকার তো নাই। সো কি কি প্রতিরোধ হইতে পারে সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে। প্রশ্ন একদম সহজ হইলে এই জিনিসটা আসতে পারে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আমি আরেকটা কথা বলে দিই যে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে সাধারণত এই ফরম্যাটে হয়। উদ্দীপকে এটা অথবা এটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে এই জিনিস কিভাবে সৃষ্টি হচ্ছে। এই জিনিস আসলে আমরা জানি যে এটা হচ্ছে পুংগেমিটোফাইটের উৎপত্তি। পুংগেমিটোফাইটের উৎপত্তি এটা আসলে কি জানি আমরা, এটা হচ্ছে স্ত্রী গেমিটোফাইটের উৎপত্তি, ঠিক আছে। সো আমরা কিন্তু বুঝে গেলাম। সো এই টাইপের প্রশ্ন কিন্তু সাধারণত সবচেয়ে বেশি আসে, ঠিক আছে। অথবা এটাও আসতে পারে, এরকম একটা উদ্দীপক দিয়ে দিবে, দিয়ে বলবে যে হচ্ছে
পি জিনিসটা হচ্ছে কিভাবে তৈরি হয় সেটা ব্যাখ্যা করো। সো পি জিনিস কি? পি আমরা দেখছি রেণু, অর্থাৎ পুং রেণু বা পরাগ রেণু, সেই জিনিসটা তৈরি হয় হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তির মাধ্যমে। আর কিউ জিনিসটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। দুইটা জিনিসের উপরই কিন্তু আমার ইউটিউবে ফ্রি ক্লাস অ্যাভেলেবেল, ঠিক আছে? সো যারা হচ্ছে কোর্সে ভর্তি হতে পারছো না তারা সেই ফ্রি ক্লাসগুলো করে ফেলো। আর কোর্সে ভর্তি হইলে তো তোমার কোনো টেনশনই নাই, আমি সব চ্যাপ্টার সব কিছু হচ্ছে একদম দাগাই দিব, একদম বুঝাই দিব, ঠিক আছে? আশা করি হচ্ছে আমি ফ্রিতে এখন এত কিছু যে বলতেছি তোমাদের উপকার হবে। এসএসসি পরীক্ষা যখন দিবা, প্রশ্ন যখন নিয়ে হাতে বসবা, তখন দেখবা যে ভাইয়া যা যা বলতেছি সেগুলো থেকে 90% প্রশ্ন চলে আসছে, ঠিক আছে? কারণ স্যারদের হাত পা বাঁধা, সত্যি কথা বলতে স্যারদের হাত পা বাঁধা, তাদেরকে মানে কঠিন প্রশ্ন করতে মানা করা হয়, বলে যে হচ্ছে কঠিন প্রশ্ন করবেন না যাতে সব স্টুডেন্ট হচ্ছে আনসার দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টার নাম্বার 12 অর্থাৎ জীবের বংশগতি এবং বিবর্তন, এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে প্রথমত আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএনএর গঠন। সো ডিএনএর গঠন যদি আসে তাহলে আমাদের অবশ্যই হচ্ছে চিত্র আঁকতে হবে। এখন এখানে দুইটা চিত্র আছে, কোন চিত্রটা আমরা আঁকবো? দুইটা চিত্র যদি আঁকতে পারো সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেস্ট হচ্ছে দুইটা চিত্র তুমি যদি আঁকতে পারো। আর যদি আগের মতো যে একদম যদি সময় না থাকে সেক্ষেত্রে কি করবা? হাতে সময় না থাকলে হচ্ছে অ্যাটলিস্ট এই চিত্রটা আঁকার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। আর এই যে বর্ণনাগুলো আছে সেই বর্ণনাগুলো চেষ্টা করবা 4 থেকে 5টা পয়েন্ট হচ্ছে তোমার লিখতে, ঠিক আছে? কোর্সে যারা ভর্তি হয়েছো তাদেরকে আমি হচ্ছে পয়েন্ট করে দিছি, আর যারা হচ্ছে ভর্তি হয় নাই তারা হচ্ছে নিজে নিজে পয়েন্ট বানায় নিবা। পয়েন্ট আকারে লিখলে এখান থেকে হচ্ছে বেশিরভাগ মার্কস কিন্তু পাওয়া যাবে। সো আমাদের জীবের বংশগতি এবং বিবর্তন থেকে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিএনএর গঠন। ডিএনএর গঠন হচ্ছে 1 নম্বর ইম্পর্টেন্ট। 2 নম্বর কি ইম্পর্টেন্ট ভাইয়া? 2 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ডিএনএ টেস্ট মেশ আছে, এগুলা খ নাম্বার আসতে পারে, হালকা একটু রিডিং দিয়ে নিও। 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা বলতেছি, সেটা হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ, লিঙ্গ নির্ধারণ নীতি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে হচ্ছে শিখবা, ঠিক আছে? মানুষের লিঙ্গ নির্ধারণ নীতি সেটা ভালো করে শিখবা, ঠিক আছে? এখান থেকে কিন্তু সাধারণত গ বা খতে হচ্ছে প্রশ্ন আসতে পারে। আরেকটা জায়গা 3 নম্বর যে জায়গাটা এখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা খুবই ইম্পর্টেন্ট, মানে আমি কি বলবো, বেশিরভাগ বোর্ডই হচ্ছে কোনো না কোনো সময় এখান থেকে প্রশ্ন আসে। সেটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, থ্যালাসেমিয়া এবং হচ্ছে বর্ণান্ধতা। এই যে দুইটা রোগ আছে, সেই দুইটা রোগ থেকে হচ্ছে সাধারণত কেস সাজাই দিয়া তারপর হচ্ছে প্রশ্ন করা হয়। কেস কেমনে সাজাই? কেস সাজাই হচ্ছে ধরো সুস্থ একটা ছেলের সাথে, সুস্থ রহিম করিমের সাথে বাহক, থ্যালাসেমিয়ার বাহক, ঠিক আছে, ক্যাটরিনার বিয়ে হলো, এটা ধরো উদ্দীপক দিয়ে দিছে, দিয়ে তোমাকে গ নাম্বারে যেটা বের করতে বলবে সেটা হচ্ছে এদের যখন সন্তান হবে সেই সন্তানে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট, বা 50%ই হচ্ছে তোমার থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। এই টাইপের জিনিস ব্যাখ্যা করো, প্রমাণ করো, এই টাইপের কথা কিন্তু সাধারণত এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? সো এখান থেকে কোন টাইপের প্রশ্ন আসবে সেটাও কিন্তু বলে দিচ্ছি, এবং এটা ওপেন কোশ্চেন, কোনো বোর্ডে দেখবা যে মানে এর বাইরে সাধারণত প্রশ্ন করবে না, এগুলা থেকেই প্রশ্ন করবে, সাধারণত এগুলা থেকেই প্রশ্ন করবে। সো আমরা এখানে দুইটা রোগ সম্পর্কে এরকম ফরম্যাটে শিখবো, একটা হচ্ছে থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বর্ণান্ধতা। থ্যালাসেমিয়ার উপর আমার ফ্রি ক্লাস অ্যাভেলেবল, বর্ণান্ধতার উপর কোর্সে ক্লাস আছে, ঠিক আছে? সো যারা কোর্সে ভর্তি হইছো তারা কিন্তু এই অংশগুলো অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা। মানে আমি আই ক্যান নট এমফেসাইজ এনাফ, ঠিক আছে, যে এখান থেকে কত বেশি হচ্ছে প্রশ্ন আসে। আচ্ছা, বিবর্তন ইম্পর্টেন্ট না, বিবর্তন তেমন একটা ইম্পর্টেন্ট না। বিবর্তন থেকে সাধারণত আসলেও এমসিকিউ আসতে পারে, এমসিকিউ আসার চান্সও সত্যি কথা বলতে কম। আমরা একটু রিডিং দিয়ে নিব যাতে হচ্ছে একদম মানে অপরিচিত না লাগে, বাট এখান থেকে আসার সম্ভাবনা কম। এরপর আসো 13 নম্বর অধ্যায় অর্থাৎ জীবের পরিবেশ। 1 নম্বর যেটা এই অংশগুলো একটু পড়ে নিও, ডিরেক্ট প্রশ্ন আসবে না, বাট হচ্ছে তোমাকে বুঝতে হইলে পড়তে হবে, ঠিক আছে? কি কি? একটা হচ্ছে উৎপাদক কি, উৎপাদক জিনিসটা কি। 2 নম্বর হচ্ছে খাদক জিনিসটা কি, খাদক জিনিসটা কি। ডিরেক্টলি প্রশ্ন আসবে না এরকম যে উৎপাদকের বর্ণনা করো বা খাদকের বর্ণনা করো, ঠিক আছে? কিন্তু এগুলো হচ্ছে পরবর্তী যে ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো সেগুলো পারতে হলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা প্রথমে এখান থেকে কি শিখবো? প্রথমে এখান থেকে শিখবো হচ্ছে উৎপাদক, খাদক এবং হচ্ছে বিয়োজক, এগুলার ভূমিকাগুলো হচ্ছে আমরা শেখার চেষ্টা করবো, কোনটা কি কাজ করে সেই ভূমিকাটা আমরা ভালো করে শেখার চেষ্টা করবো, ঠিক আছে? এইখান থেকে যে 3টা কথা বললাম, উৎপাদক, খাদক এবং বিয়োজক, এগুলো থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে না, অথবা আসলে হচ্ছে ক নাম্বারে আসবে, ঠিক আছে? গ কিংবা খতে আসবে না, আমি বলে দিচ্ছি, কিন্তু গ কিংবা খতে সাধারণত আসবে না। আচ্ছা, এখান থেকে সৃজনশীলের ক কিংবা খতে, ঠিক আছে, জ্ঞানমূলক অথবা অনুধাবনে যে জিনিসটা আসতে পারে সেটা হচ্ছে ধাঙ্গর, আবর্জনা ভুক কিংবা ধাঙ্গর। ধাঙ্গর বলতে কাদেরকে বোঝানো হয়? ধাঙ্গর বলতে তাদেরকে বোঝানো হয় যারা কিনা মৃতদেহ কিংবা আবর্জনা খেয়ে হচ্ছে বেঁচে থাকে। সো এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে হায়েনা, তারপর হচ্ছে শকুন, কাক, শিয়াল, এগুলো হচ্ছে ধাঙ্গর। সো ধাঙ্গর বা আবর্জনা ভুক, এটা কিন্তু ইম্পর্টেন্ট,
এটা কি থেকে সৃজনশীলের খ নাম্বারও আসতে পারে, ক নাম্বারও আসতে পারে, অথবা হচ্ছে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ধাঙ্গর কিংবা আবর্জনা ভোগ। সেক্ষেত্রে অপশনে এই চারটার মাঝে যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু আমাদেরকে দাগাইতে হবে। ঠিক আছে, তো আশা করি হচ্ছে এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। আর পাশাপাশি হচ্ছে এই জিনিসটা পড়তে পারো যে নিচের কোনটা একটা মাংসাশী প্রাণী কিংবা কার্নিভোরাস। ঠিক আছে, কার্নিভোরাস, বা হচ্ছে নিচের কোনটি অমনিভোরাস। অমনিভোরাস মানে কি? অমনিভোরাস মানে হচ্ছে অমনি, বায়োলজিতে মনে রাখবা অমনি কথাটা মানে হচ্ছে উভয়ই কিংবা সর্ব, মানে সবগুলাই। ঠিক আছে, সে সব কিছুই করে, এরকম উভয়ই কিংবা সর্ব। তাহলে অমনিভোরাস, অমনিভোরাস হচ্ছে যে কিনা পাতালতাও খায়, যে কিনা মাংসও খায়, যে কিনা সব রকমের খাবার খায়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে হাঙ্গর, মানুষ হিসেবে আমরা শাক লতা পাতাও খাই, আবার হচ্ছে তোমার কি খাই? মাংস খাই। ঠিক আছে, তো আমরা হচ্ছে অমনিভোরাস প্রাণী। ঠিক আছে, এগুলো একটু উদাহরণগুলো মনে রেখো। নিচের কোনটি মাংসাশী প্রাণী, নিচের কোনটি সর্বভোগ প্রাণীর উদাহরণ, এই টাইপের এমসিকিউ কিন্তু আসতে পারে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আমাদের সৃজনশীলের গ কিংবা খর জন্য। সেটা কি? সেটা হচ্ছে ভাই এই দুটা পরজীবী খাদ্য শিকল, ভালো করে শিখবা। মৃতজীবী খাদ্য শিকল, ঠিক আছে, এবং অসম্পূর্ণ খাদ্য শিকল। আরেকটা জিনিস হচ্ছে বলবে যে ব্যাখ্যা করো, সৃজনশীলের গ বা ঘতে হচ্ছে বলবে ব্যাখ্যা করো উদ্দীপকের খাদ্য শিকলটি একটি অসম্পূর্ণ খাদ্য শিকল। সো এই ব্যাখ্যাটা অবশ্যই হচ্ছে শেখার চেষ্টা করো কোনটাকে বলা হয় অসম্পূর্ণ খাদ্য শিকল এবং সেটার উদাহরণ কি। এই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের সৃজনশীলের গ কিংবা ঘর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বাকি এখান থেকে তেমন কিছুই আর হচ্ছে সৃজনশীলে আসার মতো না। আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ। এটাও ইম্পর্টেন্ট একটা টপিক, সৃজনশীলে আসার মতো। ঠিক আছে, সো এটাও ভালো করে হচ্ছে শেখার চেষ্টা করবা। আরেকটা হচ্ছে এখান থেকে লাস্টে যেখান থেকে হচ্ছে এমসিকিউতে প্রশ্ন আসে, সেটা হচ্ছে বিভিন্ন জীবের মাঝে মিথস্ক্রিয়া। এটা সাধারণত এমসিকিউতে প্রশ্ন আসে, তোমাদের বেলায় সিকিউতেও আসতে পারে। বিভিন্ন ধরনের মিথস্ক্রিয়া হতে পারে। মিথস্ক্রিয়া মানে কি? দুইটা জীবের মাঝে সম্পর্ক কিরকম, মানে দুইটা জীবের একটা কি আরেকটাকে উপকার করে নাকি অপকার করে, এটা হচ্ছে মিথস্ক্রিয়া। ঠিক আছে, তো মিথস্ক্রিয়া হয় দুই রকমের, একটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ ইন্টারেকশন, আর একটা হচ্ছে ঋণাত্মক কিংবা নেগেটিভ ইন্টারেকশন। ধনাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণ হচ্ছে মিউচুয়ালিজম। সো এই টাইপের এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি মিউচুয়ালিজমের উদাহরণ, অথবা নিচের কোনটি ধনাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণ। সো সেই ক্ষেত্রে কিন্তু এই যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো অবশ্যই হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন দেখো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, এটা হচ্ছে শিম জাতীয় উদ্ভিদের মূলে হচ্ছে কি তৈরি করে? গুটি তৈরি করে বায়ু নাইট্রোজেনকে হচ্ছে মাটিতে ধরে রাখে, এর মাধ্যমে কিন্তু তারা দুইজনই হচ্ছে উপকৃত হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা পজিটিভ ইন্টারেকশনের উদাহরণ। এরপর হচ্ছে কমেন্সিয়ালিজম, নিচের কোনটি কমেন্সিয়ালিজমের উদাহরণ, এই টাইপের কিন্তু এমসিকিউ আসে। সো এখান থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদাহরণগুলা, এক্সাম্পলগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এমসিকিউতে সাধারণত এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, সিকিউতে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম। ঋণাত্মক বা নেগেটিভ আন্তঃক্রিয়ার উদাহরণ কি? শোষণ, প্রতিযোগিতা এবং অ্যান্টিবায়োসিস। প্রত্যেকটার উদাহরণগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আসলে কি আসতে পারে এখান থেকে? সাধারণত এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। নিচের কোনটি হচ্ছে প্রতিযোগিতার উদাহরণ, বা নিচের কোনটি হচ্ছে তোমার অ্যান্টিবায়োসিসের উদাহরণ, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। সো আশা করি হচ্ছে বুঝে গেছো এই চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট। এরপর আসলে হচ্ছে জীব প্রযুক্তি। আমার গলা একদম শুকায় গেছে। জীব প্রযুক্তি অধ্যায়টা খুবই সহজ। ঠিক আছে, এখান থেকে আসার মতো টপিকই আছে ভাই দুইটা, একদমই নাদান টপিক। ঠিক আছে, একটা হচ্ছে টিস্যু কালচার যদি আসে, যারা আনসার করবা তারা অবশ্যই এই যে চিত্রটা আছে সেই চিত্রটা একে আনসার করবা। চিত্রের উপরই এখানে মানে মেইন মার্কস। ঠিক আছে, চিত্রটা আঁকবা এবং কোন ধাপের পর কোন ধাপ করা হচ্ছে সেই ধাপগুলো পয়েন্ট আকারে চেষ্টা করবা ব্যাখ্যা করতে, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, টিস্যু কালচারের তাহলে আমরা কি জানলাম? প্রসেসটা ভালো করে হচ্ছে শিখবো সৃজনশীলে আনসার করার জন্য। আর টিস্যু কালচারের ব্যবহারগুলো হচ্ছে আমরা এমসিকিউর জন্য একটু দেখে নিব। আচ্ছা, এখান থেকে তাহলে 1 নম্বর টপিক কি পেলাম আমরা সৃজনশীল আসার মতো? সেটা হচ্ছে টিস্যু কালচারের প্রসেসটা। 2 নম্বর কোনটা ইম্পর্টেন্ট? 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কিংবা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম প্রস্তুতির ধাপসমূহ। ঠিক আছে, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে কিভাবে হচ্ছে একটা নতুন জীব বা নতুন একটা ট্রান্সজেনিক জীব তৈরি করা সম্ভব। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে। সো এই যে চিত্রটা আছে সেই চিত্রটা একে তোমাকে অবশ্যই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, সো এখান থেকে আসেই হচ্ছে দুইটা টপিক সৃজনশীলে, একটা হচ্ছে টিস্যু কালচার আর একটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। সো প্রত্যেকটা জিনিসের চিত্র একে তোমরা হচ্ছে বর্ণনাটা শিখবা। আর এমসিকিউ তো আসার মতো যে জিনিসটা, অথবা সৃজনশীলের ঘ নাম্বার 4 নাম্বারে আসার মতো, ঘ নাম্বারে আসার মতো যেই জিনিসগুলো আছে সেটা হচ্ছে এগুলার প্রয়োগগুলা। ধরো টিস্যু কালচার দিয়ে কি কি করা সম্ভব হয়েছে, বা
রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আগের থেকে যে অনেক বেশি ফসল ফলানো সম্ভব হইতেছে, বা হচ্ছে একটা উদ্ভিদের ভিতরে স্পেসিফিক কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে ইন্টিগ্রেট করা সম্ভব হইতেছে, ওই টাইপের কথাগুলো হচ্ছে এখানে কিন্তু আছে, ঠিক আছে। এবং কোনটা দিয়ে হচ্ছে পরিবেশ সুরক্ষা করা হইতেছে, যেমন সিউডোমোনাস ব্যাকটেরিয়ার সাহায্যে এই জিনিসটা করা হইতেছে, বা হচ্ছে আমাদের কার্ব জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলোতে যে হচ্ছে তোমার মানুষের যে গ্রোথ হরমোন আছে, সেই গ্রোথ হরমোন যে হচ্ছে ট্রান্সফার করার মাধ্যমে তাদের আকার প্রায় 60% বাড়ানো সম্ভব হয়েছে। সো ওই কথাগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে অথবা সৃজনশীলের ঘ নাম্বারে আসতে পারে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহারটা কি হতে পারে, ঠিক আছে। সো আশা করি অনেক বড় একটা ক্লাস নিলাম, কিন্তু এই ক্লাসের মাধ্যমে তোমরা পুরো বইটা একবার ঘুরে আসছো, যে পুরো বইয়ের মাঝে কোন কোন টপিক আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। আর যারা হচ্ছে চাও একদম ভাইয়া প্রত্যেক লাইন বাই লাইন দাগাই দেন আমাকে কোনখান থেকে এমসিকিউ আসবে, কোনখান থেকে সিকিউ আসবে, জাস্ট সিকিউর কথাগুলো বেশিরভাগ আপনি বললেন। সো এমসিকিউর জন্য কোন কোন লাইন ইম্পর্টেন্ট সেটা যারা চাও যে ভাইয়া হচ্ছে দাগাই দিই, তার জন্য হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হতে হবে। এই কোর্সে ভর্তির যাবতীয় ইনফরমেশন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আছে। এখনও একটা মাস সময় আছে, কাজে লাগাও, কাজে লাগাও। এক মাসে বহুত কিছু করা সম্ভব। তোমাদের সবার সাথে দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে। যদি ডিসকাউন্ট চাও সেটাও বলো, ভাইয়া কিন্তু ডিসকাউন্ট দিব। আসসালামু আলাইকুম।